দুদিনে 4 দফা ভূমিকম্প, দেশ জুড়ে আতঙ্ক। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গাজা ইসরায়েলি হামলা, নিহত 24। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক। নটিংহামের কাছে হারল লিভারপুল, নু ক্যাম্পে ফিরেই জিতল বার্সা। আসসালামু আলাইকুম। বার্ড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে দুদিনে 4 দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। আগের দিনে শক্তিশালী ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির রেশ না কাটতেই শনিবার সকালে এবং সন্ধ্যায় পুনরায় দুবার ভূমিকম্প অনুভূত হয়। তবে শনিবার ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহতের কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ নিয়ে 31 ঘন্টার ব্যবধানে পর 4বার ভূমিকম্প হওয়ায় দেশ জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ অনেক আগে থেকেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের অধীন ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় সকাল 10টা 36 মিনিট 12 সেকেন্ডে রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 3.3। আর সন্ধ্যা 6টা 6 মিনিট 4 সেকেন্ডে দ্বিতীয় দফা ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.7। এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। পরে 1 সেকেন্ডের ব্যবধানে সন্ধ্যা 6টা 6 মিনিট 5 সেকেন্ডে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে 4.3 মাত্রার। এর উৎপত্তি স্থল নরসিংদী। সকালের ভূমিকম্পটির উৎস সংস্থাটি প্রথমে সাভারের আশুলিয়ার বাইপেল এলাকা জানানোর পর বিকালের দিকে জানায়, ওই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলা। আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামুদ্দিন আহমেদ দুপুরে ভূমিকম্পটির উৎসস্থল হিসেবে বাইপেলের কথা বলেছিলেন। পরে অধিদপ্তরের ওয়েবসাইটে তার নামেই ভূমিকম্প সংঘটন বার্তাটি আপলোড করা হয়, যেখানে ভূমিকম্পের উৎপত্তি স্থল পলাশ উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর বলছে, প্রাথমিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তারা একটা তথ্য পায়, পরে তা বিশ্লেষণ করে থাকে। শনিবারের সকালের ভূমিকম্পটির ক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথমে তারা ভূমিকম্পের উৎপত্তি স্থল হিসেবে আশুলিয়ার বাইপেল এলাকার কথা জানালেও পরে তথ্য বিশ্লেষণ করে তা পরিবর্তন করেন। পরে সন্ধ্যায় দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি স্থল নরসিংদীতে জানায় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ইনচার্জ রুবাইদ কবির আমার দেশকে বলেন, সাধারণত ভূমিকম্পের পর একই এলাকা বা আশেপাশে অনুভূত অপেক্ষাকৃত দুর্বল ভূমিকম্পন হয়ে থাকে। এটাকে আফটার শক বা পরাঘাত বলা হয়ে থাকে। ভূত্বকের চ্যুতিরেখায় মূল কম্পনের ফলে জমে ওঠা চাপ ধাপে ধাপে মুক্ত হতে থাকে, আর এই ছোট ছোট কম্পনগুলোর মাধ্যমে অঞ্চলটি আবার স্থিতিশীল অবস্থায় ফিরে। যদিও এগুলোর মাত্রা কম, তবুও ক্ষতিগ্রস্ত ভবন ও দুর্বল স্থাপনার জন্য তা ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বলেন, পরাঘাতের সংখ্যা কিংবা সময়সীমা উল্লেখ করা যায় না। এ সাধারণ ভূমিকম্প হওয়ার খুব নিকটবর্তী সময় হয়ে থাকে, তবে সেটা একটু দেরিতে হতেও পারে। ফলে ভূমিকম্পের পরেও সংশ্লিষ্ট এলাকার জনগণকে সতর্ক থাকা প্রয়োজন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে শিশুসহ অন্তত 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 87 জন। রোববার 23 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার প্রথম হামলাটি হয় উত্তর গাজা সিটির একটি গাড়িতে। এরপর মধ্যাঞ্চলের দেইর আল বালা ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা হয়। গাজা সিটির রিমান এলাকায় ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত ও 20 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না। এছাড়া দেইর আল বালাতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত 3 জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সেখানে থাকা খলিল আবু হাতাব বলেন, হামলার সময় ভয়াবহ বিস্ফোরণ হয়। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় এক বিবৃতিতে বলেছে, গত 10 অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত 497 বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনীর এ ধরনের ধারাবাহিক ও গুরুতর যুদ্ধবিরতি লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট বিরোধী। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের উপর হামলা করলে এর প্রতিক্রিয়ায় তারা অভিযান চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েল হামাসের 5 সিনিয়র যোদ্ধাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক।
পাকিস্তান ও তালেবান সরকারের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদ সফরে আসছে। এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা। শনিবার দ্য নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানের নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরোগুলো দ্য নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান। সংবর্ধনায় আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি। এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখাওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান এই পরিকল্পিত সফরে কথা প্রকাশ করেছিলেন। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়, কারণ আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে। রাষ্ট্রদূত নেজিরোগলু, যিনি ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, জানান যে পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন। তুরস্কের জ্বালানি মন্ত্রী আলপারসোলান বাইরাকতারাও এই দলের অংশ হিসেবে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন। তিনি বলেন, তুরস্ক চায় যেন আফগান ম্যাটি ব্যবহার করে কেউ পাকিস্তানের সন্ত্রাস ও রক্তপাত ঘটাতে না পারে। দুই দেশ যেন ভাইয়ের মতো বসবাস করতে পারে। তুরস্কের তা নিশ্চিত করতে বদ্ধপরিকর, মন্তব্য করেন নেজিরোগুলু। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা তীব্র হয় যখন 12 অক্টোবর তালেবান বাহিনী ও ভারত সমর্থিত তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি, যা ফিতনা আল খাওয়ারিজ নামেও পরিচিত, পাকিস্তানের উপর আকস্মিক হামলা চালায়। পাকিস্তান সশস্ত্র বাহিনীর পাল্টা জবাবে আত্মরক্ষামূলক অভিযানে 200 বেশি আফগান তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গিকে হত্যা করে। আইএসপিআর জানায়, এই সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর 23 সদস্য শহীদ হন। এছাড়া পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের কন্দহার প্রদেশ, রাজধানী কাবুল এবং উত্তর ও দক্ষিণ ওয়াজিস্তানের সীমান্ত এলাকায় নির্ভুল হামলা চালায় এবং বহু সন্ত্রাসী আস্তানা ধ্বংস করে। দুই দেশে 19 অক্টোবর দোহায় অনুষ্ঠিত বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পরবর্তীতে ইস্তানবুলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সীমান্ত সন্ত্রাস ঠেকাতে একটি স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে চায়। কিন্তু কাবুলের অনমনীয় অবস্থানের কারণে ইস্তাম্বুল বৈঠকগুলো প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান সরকার বাস্তব সমস্যা সমাধানের বদলে আলোচনাকে পাকিস্তানকে দোষারোপের প্ল্যাটফর্মে পরিণত করেছে। অথচ ইসলামাবাদের মূল উদ্বেগ রয়ে গেছে আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদ। অঘটন তো একেই বলে। নটিংহাম ফরেস্টের কাছে হার বলে কথা, এমন দলের কাছে লিভারপুলের হার, তা আবার নিজেদের ঘরে মাঠ আনফিল্ডে। ব্যবধানটা 3-0 গোলের। এমন বাজে হার তো অঘটনের চেয়ে বেশি কিছু। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হওয়ার কষ্টটা ভুলতে চেয়েছিল কোচ আর্নে স্লটের শিষ্যরা, তবে তেমন কিছু তো বাস্তবে হয়নি। উল্টো হারের তেতো স্বাদ হজম করল দ্য রেড শিবির। অন্যদিকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফেরান তোরেসের জোড়া গোলে বার্সেলোনা 4-0 ব্যবধানে উড়িয়ে দিয়েছে 10 জনের অ্যাথলেটিক বিলবাওকে। ফেরান তোরেসের 2 গোলেই অ্যাসিস্ট করেন লামিনে ইয়ামাল। কাতালানদের হয়ে বাকি 2 গোল করেন রবার্ট লেভানডোভস্কি ও ফেরমিন লোপেজ। এ জয় স্প্যানিশ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে কোচ হান্সি ফ্লিকের শিষ্যরা। 2023 সালের মের পর এই প্রথম নো ক্যাম্পে খেলল বার্সা, তবে ইংলিশ লিগের অন্য ম্যাচে জয় পেয়েছে চেলসি। দুরন্ত পারফরম্যান্সে স্বাগতিক বার্নলিকে 2-0 গোলে হারিয়েছে দ্য ব্লুজ শিবির। ম্যাচের 37 মিনিটে অতিথি স্টামফোর্ড ব্রিজ শিবিরকে এগিয়ে দেন পেদ্রো নেতো টার্ফ মুরে। ম্যাচ শেষের বাঁশি বাজার 2 মিনিট আগে সফরকারীদের হয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ। এ জয়ে 24 ঘন্টার জন্য হলেও ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে গেছে কোচ এনজো মারেস্কার শিষ্যরা। বুন্দেসলিগায় ঘুরে দাঁড়িয়ে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। জার্মান জয়েন্ট ক্লাবটি গোল বন্যার ম্যাচে 6-2 গোলে উড়িয়ে দিয়েছে ফ্রেইবুর্গকে। অথচ ম্যাচের 17 মিনিটের মধ্যে ইউইতো সুজুকি ও জোহান মানজাম্বির গোলে 2-0 ব্যবধানে পিছিয়ে পড়েছিল জার্মান চ্যাম্পিয়নরা।
জার্মান লিগে এ নিয়ে 11 ম্যাচ খেলে 10টিতেই জয় পেল বায়ার্ন। আর লিগে গত মার্চ থেকে অপরাজিত রয়ে গেছে দলটি। নিজেদের মাঠে অ্যালিয়ান্স অ্যারেনায় বাভারিয়ানদের হয়ে গোল দুটি করেন মাইকেল অলিসে। শুধু নিজে গোল করেননি, সতীর্থদের দিয়ে গড়িয়েছেন আরও 3টি গোল। আর তার সঙ্গে একটি করে গোল করেন লেনার্ট কার্ল, দায়ত উপামেকানো, হ্যারি কেইন ও নিকোলাস জ্যাকসন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।